ঘরের পুরুষ মানুষগুলো যখন নিজের ইচ্ছায় ঠকে যায় তখন কাউকে কোনো কিছু বলার মতো থাকে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিথি মানেই কাজ। তো সকাল সকালই আমি ঘুম থেকে উঠে আগেই চিন্তা করে রেখেছি যে আজকে আমি কি কাজ করব। তো এই যে আমার বেডরুমটা দেখতে পাচ্ছেন, বেডরুমের এই যে জানালাটা তার পাশে কিন্তু রাস্তা। তো এই বেডরুমের এই জানালা প্রতিদিন কিন্তু আমার ক্লিন করা সম্ভব হয় না। তো আজকে চিন্তা করলাম যে না, আজকে এটা আমি ক্লিন করেই ফেলবো। তো ক্লিনটা কিন্তু আর কিছুদিন পরে করলেও পারতাম। তো চিন্তা করলাম যে এখন যদি একটু ক্লিনটা করে রাখি তাহলে দেখা যায় আর ১ সপ্তাহ নাগাদ তেমন বেশি একটা ময়লা হবে না। জানালাটা যখন আমি খুলছিলাম তখন দেখলাম জানালার উপর নিচ এবং ডান বাম চারপাশের অবস্থায় এমন খারাপ হয়েছে যে এগুলো পরিষ্কার আর না করলেই নয়। তো আমি খুব সুন্দর করে একটা ব্রাশের সাহায্যে উপরে যে ঝুলগুলো পড়েছিল তো সেগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। আর রাস্তার পাশে যেহেতু বাসা, আমি রেগুলারও যদি এটা পরিষ্কার করি এরকম পরিষ্কার করা থাকবে না। পরিষ্কারের ১-২ ঘন্টা পরেই দেখবো আবার এরকম ধুলোবালি জমে গিয়েছে। আর এর পাশেই যেহেতু আমার খাটটা বিছানো, এতে করে দেখা যায় জানালাটা খুললে বাতাসের মাধ্যমে এই ধুলোগুলো উড়ে কিন্তু আমার একদম বিছানার উপরে এসে পড়ে। তো আমি কিন্তু একটু সময় নিয়ে খুব সুন্দর করে এই ব্রাশের সাহায্যে জানালাটা ক্লিন করে নিচ্ছি। রমজান মাসগুলো দেখতে দেখতে চলে যাচ্ছে, এক একটা দিন কিভাবে যে পার হয়ে যাচ্ছে নিজেই টের পাচ্ছি না। তবে আমার সবচাইতে খারাপ লাগছে এটা ভেবে যে আবারও এই রমজান মাসটা যখন ফুরিয়ে যাবে, প্রতিদিন সকালবেলা উঠে আমাকে কিন্তু নাস্তার ঝামেলাটা করতে হবে, যেটা আমার জন্য সত্যি কথা বলতে খুবই বিরক্তিকর একটা কাজ। আমার কেন যেন এখন সকালে নাস্তা আর বানাতে তেমন একটা ভালোই লাগে না, তারপরেও কি করা, করতে তো হবেই। তো এই ভেবে না রোজার মাসটাকে আমি সত্যিই খুব বেশি পছন্দ করি যে সকালের নাস্তার ঝামেলাটা আমাকে করতে হয় না। আর ব্রাশের সাহায্যে দেখেন জানালার চারপাশটা আমি খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। তবে গ্লাসগুলো এখন আমি আর কোনো ভেজা রুমাল দিয়ে মুছে নিব না, এটা আর কিছুদিন পরেই মুছে পরিষ্কার করে ফেলবো। আমার সকল প্রিয় আপু ভাইয়ারা যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন, যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এই যে ভিডিও শুরুতে একটা কথা বললাম না যে ঘরের পুরুষ মানুষগুলো যদি ঠকে যায় তখন কিন্তু সে কাউকে কোনো কিছু বলার মতো থাকে না। তো তেমন হয়েছে আমার ঘরের মানুষটার অবস্থা। সে যখনই অনলাইনে কোনো কিছু একটা দেখবে হুটহাট করে এভাবে অর্ডার দিয়ে বসে থাকবে। তো আমি কিন্তু একটা জিনিস অনলাইনে দেখলে মোটামুটি একটু ভালো করে দেখি, আর অনলাইনের জিনিস কেন যেন আমার তেমন একটা পছন্দ হয় না। তবে সে দেখেন আমার বাসায় কিন্তু অলরেডি আমার টিভির একটা রিমোট আছে। তো টিভি রিমোট দিয়েও কিন্তু খুব সুন্দর করে সার্চ দিয়ে লেখা যায়, আর এটার সিস্টেমটা ছিল কিবোর্ডের মতো। তো সে এটা দেখে দ্রুতই সে এটা অর্ডার করে ফেলে। তো এটার দাম নিয়েছিল কিন্তু ১৩০০ টাকা, আর এটার নাম লেখা ছিল উপরে এয়ার মাউস। তো এটা কিন্তু দেখা যায় যে আমরা কম্পিউটারে কিবোর্ড দিয়ে যেভাবে আমরা টাইপিং করি তো ওই রকম সিস্টেমই লেখা। তবে এটা আস্তে আস্তে আমি খুলছিলাম আর দেখতেছিলাম যে দেখি এটার মধ্যে আদৌ কি আছে, এটা কি নিয়ে এসেছে, আমি টিভিতে সেট করে এটা কোনো কিছু করতে পারি কিনা। তো চিন্তা করলাম এটা আমি আমার আপুদের সাথে একটু শেয়ার করি। তো আমিও কিন্তু অনলাইনে ছোট ছোট রিলসের মধ্যে এই ধরনের ভিডিওগুলো দেখে আমি কিন্তু বলেছিলাম যে জিনিসটা তো মনে হচ্ছে যতটা কাজের আসলে ততটা কাজের না। তবে এটা কম্পিউটারের জন্য কতটা কাজের এখন আমি ঠিক সেটা বলতে পারবো না। তবে এটার বাক্সের গায়ে দেখলাম যে স্মার্ট টিভি, তারপর পিসি, অ্যান্ড্রয়েড টিভি, বক্স, মাউস, তারপরে ট্যাবলেট, গেমস, কিবোর্ড এই ধরনের কিছুই অপশন লেখা ছিল। তো আমি এটা খুলে ঠুলে দেখলাম এটা চার্জ দিতে হবে, এটা চার্জ দিয়ে তারপরে এটাকে চালাতে হবে। তো এই তো এটা আমি চার্জে লাগিয়ে দিলাম। আর ছোট্ট যে ডিভাইসটা দেখতে পাচ্ছিলেন ওটা হয়তো টিভির মধ্যে লাগাতে হবে। তো যাই হোক এটা আমি এই তো এখন লাগিয়ে দিলাম। তবে পরবর্তীতে জবার আব্বু রাতে বাসায় এসে যখন এটা দেখছিল তো টিভির ভিতরে ওই ছোট ডিভাইসটা লাগিয়েছিল, তবে তেমন একটা কাজেই কিন্তু আর আসেনি। তবে সে আমাকে কোনো কিছু বলেনি। ২ দিন পর যখন তাকে আমি জিজ্ঞাসা করলাম যে এটার কি অবস্থা, এটা দিয়ে কি কাজ হয় আমাকে একটু দেখিয়ে দাও, তখন সে বলতেছে যে এটা আমাদের যখন কম্পিউটার কিনবো তখন কাজে লাগবে। তো আমি বললাম তাহলে এত টাকা দিয়ে কেন এটা কিনে নিয়ে এসেছো? তখন সে বলল আসলে আমি একটা বোকামি করে ফেলেছি, এজন্য না চুপচাপ আছি, কোনো কিছুই তোমাদেরকে বলছিলাম না। তো সে আমাকে যেভাবে দেখাচ্ছিল পরবর্তীতে আমি তাকে বললাম যে
এই আমাদের যে রিমোটটা আছে এই রিমোটটা দিয়ে তো টিভিতে খুব ভালো কিবোর্ডের কাজ করে, তাহলে এটা আনার দরকার কি ছিল, তার চাইতে তুমি আমাকে 1300 টাকা দিতে, আমি একটা চাদর কিনে নিয়ে আসতাম। তো তখন সে মুচকে মুচকে হাসতেছিল আর বলতেছিল যে আমি আসলে এটা কিনে না অনেক ঠকে গিয়েছি, একটা আহাম্মক হয়ে গিয়েছি, তাই ভয়ে তোমাদের কোনো কিছু বলিনি। এই হলো পুরুষ মানুষের অবস্থা। তো এই যে মরিচ গাছটা দেখাচ্ছি, মরিচ গাছটার মধ্যে না পোকা লেগেছে। তো পোকার কারণে না একদম পাতাগুলো কুঁকড়ে গিয়েছে, যার কারণে ভাবতেছি এটার মধ্যে একটু ওষুধ স্প্রে করব। আর এই যে ধরনের গাছগুলো আমি লাগিয়েছি, এখনো সন্ধ্যা মালতী গাছটার মধ্যে ফুল আসেনি। তো দেখি সন্ধ্যা মালতী গাছটার মধ্যে কবে নাগাদ ফুল আসে। তবে মরিচ গাছের পোকা দেখে আমার কিন্তু ভীষণ খারাপ লাগছিল। তো যাই হোক, এখন চলে আসছে আপনাদের সাথে ঈদের শপিং শেয়ার করার জন্য। অলরেডি এগুলো যেহেতু অনলাইন থেকে কেনাকাটা করা হয়েছে, এর মধ্যে আমার মেয়েরা প্যাকেট খুলে এগুলো ভালো করে পরে দেখে নিয়েছে। এই যে প্রথম ড্রেসটা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু অনলাইনে মোটামুটি এবার বেশ আমি দেখতে পেলাম। তো এই ড্রেসটা আমার জন্যই অর্ডার করা হয়েছিল, তবে আমার বাসায় আনার পর দেখলাম যে আমার সাইজ অনুযায়ী হয়নি। তো বডি সাইজ ছিল 44 আর মেয়ে অর্ডার করে ফেলেছিল 42। তো আমি তাদেরকে নক দেওয়ার পর আসলে জবা কি করেছে, যেই প্যাকেটটাতে ওদের জামা কাপড় এসেছে সেই প্যাকেটটা রেখে আমার প্যাকেটটা, আমি যেহেতু অন্য একটা পেজ থেকে অর্ডার করেছিলাম সেই প্যাকেটটাই ওরা ফেলে দিয়েছে আর ওদের প্যাকেটটা রেখে দিয়েছে, যার কারণে আমি আর ড্রেসটা চেঞ্জ করতে পারিনি। তবে এই যে ড্রেসটা দেখাচ্ছি এটা পরবর্তীতে আমার জুই জবা আর দুই বোনই পরবে। আমি ঈদ শপিং দেখালো, মোটামুটি আমি কিন্তু তেমন একটা ভারী জামা কাপড় নেব না, কারণ নর্মাল জামা কাপড়গুলো নেব যেগুলো আমি বাসায় পরতে পারবো। অলরেডি 2টা জামা তো আগেই নিয়ে ফেলেছি, আর সামনে নেব কি নেব না আসলে এখনো শিওর না। আর এপাশ থেকে এই ড্রেসটা জবা অনলাইনে দেখার পর ওর নাকি এত পছন্দ হয়েছে, তো ওই আর কি এই ড্রেসটা অর্ডার দিয়েছে। তো এই ড্রেসটা মোটামুটি ভালোই ছিল। তো সেম ড্রেস আমার বোনও নিয়েছে, তো বোনেরটা বোনকে দিয়ে দিয়েছি। আর নিচে না শামুক ঝুলানো ছিল, আর হাতার মধ্যেও দেখলাম যে শামুক দিয়ে খুব সুন্দর করে আর কি লেসের যে জায়গাটাতে ওরা শামুক সিস্টেম দিয়েছে, আর জায়গা জায়গা হালকা কাজ করা আছে। আর এটা ছিল ওড়নাটা, আর প্যান্টের কাপড় ছিল আর কি এই তো এরকম ডিভাইডার সিস্টেম প্যান্টই ছিল। তো এক পেজ থেকে যেহেতু 3টা ড্রেস অর্ডার দেওয়া হয়েছিল, একটা ছিল আমার বোনের আর এটা ছিল জবার, আর আরেকটা ড্রেসও নেওয়া হয়েছে সেটা ছিল জুয়ের। তো আমি বলেছি যে দুই বোনই যেহেতু চেঞ্জ করে জামা কাপড় উল্টে পাল্টে পরতে পারো, দুইজনই যেহেতু মাশাআল্লাহ আমার মেয়ে দুইটা লম্বা, তো ওদের কোনো দিক থেকে কোনো সমস্যা হয় না, দুই বোন এলোমেলো করে তাদের জামা কাপড়গুলো পরতে পারে। আর এটা জুয়ের জন্য নেওয়া হয়েছিল। তো জুয়ের ড্রেসটা এরকমই ছিল। তো মোটামুটি আমার ড্রেসের চাইতে ওদের ড্রেসের কাপড়গুলো মোটামুটি ভালোই ছিল। তো আমি তো এই ফার্স্ট টাইম অনলাইনে কেনাকাটা করলাম। জবার আব্বু বারবার বলতেছিল যে অনলাইন থেকে কেনাকাটার ড্রেস তেমন একটা ভালো হয় না, অনলাইন থেকে কেনার দরকার নেই, মার্কেট থেকে সময় সুযোগ করে কিনে দিব। তবে সে কখন যে আমাদেরকে মার্কেটে নিয়ে যাবে, আর ততদিনে মার্কেট থেকে কাপড় এনে টেইলারের দোকানে বানাতে দিয়ে সে জামা হয়তো ঈদে আর পরতেও পারবো না, যার কারণে কিন্তু আর টেইলারের দোকানে যাওয়া সম্ভব না বা তারাও অর্ডার নেবে না, যার কারণে অনলাইন থেকেই একদম রেডি ড্রেসটাই আমরা অর্ডার করে নিয়েছি। তো যাই হোক, মোটামুটি আমার মেয়ে দুইটা ড্রেস যে ভালো পড়েছে এটা দেখে আমার সবচাইতে বেশি ভালো লাগা কাজ করছে। আর এপাশ থেকে আমাদের 3 মা মেয়ের স্যান্ডেলগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে একদম স্লিপারের মধ্যে 3 জোড়া স্যান্ডেলই কেনা হয়েছে, তেমন একটা হিল কিন্তু আমরা 3 মা মেয়ে পরি না। তো আলহামদুলিল্লাহ 3 মা মেয়ে যেহেতু 5 ফুট মোটামুটি প্লাস আছে, তো যার কারণে কিন্তু ওইরকম হিল আমরা 3 মা মেয়ের একজনও পরি না। মাঝে মাঝে জবা হালকা পাতলা একটু পরে, তবে জুই একেবারে হিল পরতে চায় না। এখানে দুই বোনের স্যান্ডেল একই রকম ছিল, শুধু কালারটা ভিন্ন ছিল। তবে উল্টে পাল্টে কিন্তু আমরা 3 মা মেয়ে এই 3 জোড়া স্যান্ডেল পরতে পারবো, 3 জনের পায়ের মাপই কিন্তু এক। তো যাই হোক, আলহামদুলিল্লাহ একদম সিম্পল কেনাকাটাই ছিল, এখনো পর্যন্ত কোনো অর্নামেন্টস কিনিনি, বা যদি মার্কেটে যাওয়া হয় তখন আর কি হয়তো মেয়েদের টুকটাক কিছু কিনে দিব। তো যাই হোক, এই তো হালকা পাতলা যে শপিংগুলো করা হয়েছিল অনলাইন থেকে সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম।
আর এই যে আমার তো হাজার রকমের কাজ দিয়ে সকালটা শুরু হয়। তো সকালবেলা উঠেই তো অন্যান্য কাজ সেরে নিয়েছি। প্রতিদিন ঘর মোছানো, ফার্নিচার পরিষ্কার করা ওইভাবে শেয়ার করতে ভালো লাগেনি, তাই জানালা পরিষ্কার করার আগে আমি ওই কাজগুলো করে নিয়েছিলাম। আর ড্রেসগুলো দেখাতে দেখাতে এই পাশে এসে দেখতে পাচ্ছি আমার সোনামণিটা এই তো হলুদ নেই, মরিচ নেই, এগুলো খুব সুন্দর করে বক্সে রিফিল করে নিচ্ছে। তো এদিক থেকে কিন্তু জুই আমাকে কাজে অনেক অনেক হেল্প করে, আপনারা কম বেশি সব ভিডিওতে দেখতে পারেন। কারণ আমি যখন খুব কাজের প্রেশারে থাকি তখন কিন্তু জুইকে ডাক দেওয়ার সাথে সাথে জুই এসে দৌড়ে আমার সে কাজগুলো করে দেয়। তো আমার বাসায় মোটামুটি আমার আশেপাশে যে ভাবিরা আমার রুমে আসে তারাও কিন্তু সবসময় বলে যে ভাবি, আমি সবসময় আমরা দেখি যে যখনই আসি তখনই দেখি যে জুই কোনো না কোনো কাজে আপনাকে হেল্প করছে। তো যাই হোক, আসলে এই রমজানে মায়ের কোনো কাজে সন্তান যদি কোনো হেল্প করে থাকে এটা কিন্তু সন্তানের জন্য বড় একটা পাওয়া। তো এর জন্য কিন্তু জুই কিন্তু মাঝে মাঝে ছোট ভিডিওতে আর কি রিলসের ভিডিওগুলোতে এই ধরনের হাদিসগুলো যখন দেখে তখন বলে যে মা এটা কিন্তু একটা সোয়াবের কাজ, মায়ের কাজে হেল্প করা। তো দেখা যায় জুই আমাকে অনেক কাজে হেল্প করে আলহামদুলিল্লাহ। তো আমি কিন্তু অন্য অন্য কাজ যখন করতেছিলাম তখন আমি বলতেছিলাম যে আমি এই যে মশলাগুলো আর কি ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো আমি বলেছিলাম যে ডালগুলো আমি ব্লেন্ড করে ফেলি। তবে ও ইচ্ছে করে বলছিল যে না আমার কাছে দাও, আমি তোমাকে ডালগুলো ব্লেন্ড করে দেই। তো আমি আর কি বলতেছিলাম যে ডালগুলো কিন্তু পানি ছাড়া ব্লেন্ড করতে হবে, তুমি আবার পারবে কি না। তো জুই আর কি বলতেছিল যে হ্যাঁ আমি পারবো, তুমি আমাকে একটু দেখিয়ে দাও। তো কিন্তু কাজ করছে ঠিকই, আমি পাশে দাঁড়িয়েছিলাম আর বলতেছিলাম পানি দিবা না, অল্প অল্প করে মেশিনটা চালু দিয়ে একটু পরপর অফ করে দিবা, ডালগুলো নাড়াচাড়া করে দিবা। তো বলতেছিল ঠিক আছে তুমি এখান থেকে চলে যাও, আমি পারবো। তারপরও আমি কাছে একটু দাঁড়িয়েছিলাম যে আবারও যদি দেখা যায় না পারে। তো যাই হোক, আমি বক্সটা এনে ওর হাতে দিলাম আর আমি পিছন থেকে বলতেছিলাম যে এবার ব্লেন্ডার বন্ধ করে একটু নাড়াচাড়া করে দাও। আসলে ছোট বাচ্চাদেরকে কিন্তু কাজ না পারলে সে কাজটা খুব সুন্দর করে বলে শিখিয়ে দিলেই তারা খুব সুন্দর করে শিখে নিতে পারে। তো যাই হোক, এই যে আমি কিন্তু পাশে দাঁড়িয়ে আছি। খাদিজা লাইফস্টাইল ব্লগ থেকে আপু কমেন্ট করেছিল, মাশাআল্লাহ আপু খুব সুন্দর করে খুব সুন্দর হয় আপনার ভিডিও, প্রতিদিন ভিডিও দেওয়াতে আপু আপনার কষ্ট হয় না। তো আপু সত্যি বলতে যে হ্যাঁ কষ্ট তো হয়, কষ্ট কেন হবে না। তবে কষ্ট হলেও এই জায়গাটা যেহেতু আমার খুব ভালো লাগার একটা জায়গা আর খুব ভালো থাকার একটা জায়গা, ভালোবাসার একটা জায়গা, যার কারণে কষ্ট হলেও আমি সব সময় চেষ্টা করি যে আমার ভিডিওগুলো আমার আপুদের সাথে শেয়ার করতে। কারণ এমন অনেক আপুরা আছেন যারা কমেন্ট করেন না, তবে নীরব দর্শক হয়ে কিন্তু আমার ভিডিওগুলো খুব ভালোবাসা নিয়ে দেখে থাকেন। তো যাই হোক, আমি এখন আর কি যে ডালগুলো ব্লেন্ড করা হয়েছে সেগুলো এখন আমি এই তো ডিপ ফ্রিজে রেখে দিলাম। ফ্রিজটা একদম বক্স দিয়ে ভর্তি আছে, হয়তো বা রোজার মাসটা চলে গেলে কিছুটা মোটামুটি ফ্রিজটা ফাঁকা হবে। আর এর পাশ থেকে আমি আমার এই ক্লিনজারটা দিয়ে খুব সুন্দর করে এখন ব্লেন্ডারটা আমি পরিষ্কার করে নিচ্ছি। হাফসা আপু লিখেছিল, আপু তুমি কিভাবে এই ক্লিনজারটা বানিয়েছো আরেকবার দেখাবা, আমি রোজ তোমার ভিডিও দেখি। আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি, এখানে আপু আমি পানি নিয়েছিলাম আর পানির পরিমাণ অনুযায়ী আমি ভিনেগার দিয়েছিলাম আর সেই পরিমাণ অনুযায়ী আমি খাবার সোডা ব্যবহার করেছিলাম আর তার সাথে আমি একটু ভিম লিকুইড মিশিয়ে নিয়েছিলাম। তো এই চারটা দিয়েই কিন্তু আমি আমার ক্লিনজারটা তৈরি করেছি। তবে এখন যেহেতু আমার আরও কিছুটা পরিমাণে ক্লিনজার আছে, যার কারণে এখন যেহেতু আমি আর বানাবো না তাই মুখেই বলে দিলাম। তো আশা করছি আপু উত্তরটা পেয়ে গিয়েছো। আজকের ভিডিওটা যদি আপু দেখে থাকো প্লিজ ছোট করে একটি কমেন্ট করবা। আর এদিক থেকে আমি খুব সুন্দর করে এই ক্লিনজারটা দিয়ে যখন মেশিনটা পরিষ্কার করছিলাম তখনই কিন্তু কারেন্টটা চলে গিয়েছে। আমার ডাইনিং এরিয়াটা কিন্তু একেবারেই অন্ধকার, দেখা যায় লাইট ছাড়া ব্যবহারই করা যায় না, এই ডাইনিংয়ের এরিয়াটা একেবারে অন্ধকার হয়ে থাকে। তো তার পাশাপাশি আমি টেবিলটাও পরিষ্কার করে নিলাম আর ব্লেন্ডার মেশিনটাও এখন আমি রেখে দিব। এর মাঝে কিন্তু আজকে আমি রান্নাবান্না করে নিয়েছি, তবে রান্নাবান্নাগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি, যেহেতু জবার আবু দুপুরবেলা ভাতটা খেয়ে নেবে, তো যার কারণে অফ ক্যামেরাতেই দুপুরে রান্নাটা কমপ্লিট করেছিলাম।
এখানে আমি ডালটা তেলে দিয়ে নিয়েছিলাম, তো তেলে দিয়ে ডালটা আবারও একটু চুলায় বলক করে নিচ্ছি। তো জবার আব্বু ওই দিক থেকে ভাত চাচ্ছিল, তো এখন আমি তাকে আর কি খাবারগুলো দিয়ে দিব। তো চুলায় যেহেতু গ্যাস নেই তাই আর কি সিলিন্ডারেই রান্নাবান্নাগুলো অফ ক্যামেরাতে কমপ্লিট করেছি। তো এইখানে আমি রুই মাছ ভোনা করেছিলাম, গতকালকের তেলাপিয়া মাছ ছিল ভোনা করেছিলাম, সেটাও আর কি জবার আব্বুকে দিয়েছি। আর ডাল যখন লাগবে তখন সে চেয়ে নেবে। তো যাই হোক, এদিক থেকে এই তো সে খাওয়া দাওয়া করে নিচ্ছে। তো তার খাওয়া দাওয়া শেষ হলে এরপর আর কি আমি গোসল সেরে এরপর অনেকটা টাইম আমি রেস্ট করেছিলাম। এরপর ইফতারের সময় আবার ক্যামেরাটা অন করেছি। তো প্রতিদিনই তো ভাজা পোড়া করা হয়, তবে আজকের ভাজা পোড়াগুলো ওইভাবে আর শেয়ার করতে ভালো লাগছিল না, তাই আর শেয়ার করলাম না। তো এখানে জুই এই তো সুন্দর করে ইফতার আয়োজন রেডি করে নিচ্ছে। তো এখানে আমরা 3 মা মেয়ে আজকে রুমে বসে আর কি ইফতারটা করব। তো ইফতারটা সবসময় দেখা যায় হয় জবা মাখায় না হয় জুই মাখায়, বেশিরভাগ দেখা যায় জুই মাখানোর জন্য আর কি মর্জি করে থাকে। তো জবা বসে আছে আর জুই মাখিয়ে নিচ্ছে। তো আজকের ইফতারটা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর সব আপুদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ দয়া করে কেউ স্পাম কমেন্ট করবেন না। আপনারা এত প্রচুর পরিমাণে স্পাম কমেন্ট করেন, যেটা দেখলে কিনা আমার সত্যি অনেক খারাপ লাগা কাজ করে। নতুন নতুন আপুদের উদ্দেশ্যে বলছি, যদি ভিডিও ভালো লাগে সুন্দর করে একটা ভিডিও রিলেটেড কমেন্ট করবেন, প্লিজ কেউ স্পাম কমেন্ট করবেন না। তো যাই হোক, আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।